প্রেজেন্টেশনটা আর কি, মানে আমরা এখনো কিছু বানান ভুল টুল আছে স্যার, বা ফিনিশিংটা জাস্ট একটু দেওয়া বাদ আছে। এই যে আমাদের ছিল পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটরের উপর, আমি ছিলাম নিচে যাও দেখতে থাকি। আমাদের না, ছিল। প্রেজেন্টেশন করার দরকার নাই, তুমি শুধু জাস্ট দেখাতে থাকো। ও আচ্ছা, এটা স্যার সেকেন্ড পেজ, তারপর ইন্ট্রোডাকশন, সরি তারপরে ইন্ট্রোডাকশন 2 পেজে আর কি। তারপরে হচ্ছে আমরা কনস্ট্রাকশনটা দিছি। তারপর এটা হচ্ছে ইন্টারনাল পার্ট গুলো আর কি, কনস্ট্রাকশনের পার্ট বাই পার্ট, মানে বিষয়টা কেমন, এই যে স্যার বিষয়গুলো ডিটেইলসে দেওয়ার চেষ্টা করছি। তো এখানে পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটরের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এখানে ম্যাগনেটটা কি ধরনের ব্যবহার করা হয়। তো এটা 3 ধরনের ম্যাগনেট ব্যবহার করা হয়, তার মধ্যে যে অ্যালনিকো ম্যাগনেট, তো যেটা আমরা ছোটবেলায় পড়ছি যে নিচে 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 বর্ণনা শুনবো না তো, শুধু স্লাইড দেখ। ও আচ্ছা, এই যে স্যার ওয়ার্কিং প্রিন্সিপাল, তারপরে ওয়ার্কিং প্রিন্সিপাল দুইটা আর কি, তারপরে পারফরম্যান্স, তারপর হচ্ছে স্পিড কন্ট্রোল, তারপর হচ্ছে এটা হচ্ছে সার্কিট আর কি, যে ওখানে কয়েকটা প্রসিডিউর, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন, আর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এইটুকুই স্যার। এরপর স্যার কিছু আছে, এগুলো আমরা শেষ করি না। একদিনে শেষ হবে? একদিনে শেষ হবে স্যার? একদিনও না স্যার, এই 5 মিনিট বসলেই হয়, 5-10 মিনিট আর কি। 5-10 মিনিট এত কিছু বুঝাই ফেললে তো মুশকিল। ও না স্যার, এটা একদিনেই, মানে আমরা বলতেছি যে আমাদের যে কাজটুকু বাদ আছে আর কি, ওইটুকু করতে আর কি। ও আচ্ছা আচ্ছা, না হ্যাঁ, প্রেজেন্টেশন করতে কয়দিন লাগবে? একদিন না 2 দিন? স্যার একদিনেই সম্ভব স্যার, তেমন জটিল টপিক না, আশা করি সবাই বুঝতে পারবে আর কি, ঠিক সহজ আছে, আছে। ওকে ঠিক আছে। তাহলে এখন ওই যে সাজ্জাদ শুরু করবে নাকি? 32 জন হয়েছে, 31 জন হয়েছে। জি স্যার, হ্যাঁ শুরু করুন। কেমন হচ্ছে স্যার প্রেজেন্টেশন? আমার স্ক্রিন দেখা যায় না? দেখতে পাচ্ছি। ওকে, তো আজকে হচ্ছে ইউনিভার্সাল মোটরের প্রেজেন্টেশন আমাদের দ্বিতীয় অংশ। এই দ্বিতীয় অংশ আমি সুমন বণিক, সাজ্জাদুল কারিম এবং শাহরিয়ার কবির কায়েস আপনাদের সাথে দেখাবো যে কিভাবে আসলে অপারেশন হয়, ইউনিভার্সাল মোটর কিভাবে এসি এবং ডিসি উভয়তে কাজ করে এবং এর স্পিড কন্ট্রোলটা দেখাবো। তো আমি দ্বিতীয় পার্টে সরাসরি চলে যাই। এগুলো গত পার্টে ছিল, এখন দ্বিতীয় পার্ট এখান থেকে। তো ওয়ার্কিং প্রিন্সিপালের মধ্যে আমরা আগেই জানি যে ওয়ার্কিং প্রিন্সিপাল বলতে এখানে এসি এবং ডিসি দুটাকে আলাদাভাবে বোঝানো দরকার, কারণ ইউনিভার্সাল মোটর ডিসি এবং এসি উভয়তে কাজ করে। ইউনিভার্সাল মোটর এর আগেও যখন আমরা কনস্ট্রাকশন করছিলাম তখন বলা হয়েছিল যে ইউনিভার্সাল মোটর এক ধরনের বণিকের মাইক্রোফোন অফ হয়ে গেছে মনে হয়। আমি শুনতে পাচ্ছি না, আমি মনে হচ্ছে আমার নেটওয়ার্কের প্রবলেম। স্যার শোনা যাচ্ছে না কিছুই। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি না, আমি কিছু শুনতে পাচ্ছি না। জি স্যার, আমিও শুনতেছি না। স্যার হয়তো নেটের সমস্যা কিনা দেখে একটু। হ্যাঁ ওর নেটের সমস্যা কিনা, হ্যাঁ মনে হয় নেটের সমস্যা।
স্যার ওই ফোন দিছিলাম স্যার, ওর মনে হয় স্যার ওই কি বলে হয়তো চাপ টাপ লেগে মনে হয় কাটে গেছে না কি জানি স্যার, ও নিজেও বুঝতে পারে নাই, ও প্রেজেন্টেশন দিচ্ছে। আচ্ছা, ও এখনো দিচ্ছে? হ্যাঁ, আমাকে বলে তো আমি তো প্রায় শেষের দিকে চলে আসছি। আরে আরে, স্যার আমি তো আসলে বলতেছিলাম কখন যে কানেক্ট মানে ডিসকানেক্ট হয়েছে আমি বুঝতে পারি না আসলে। সমস্যা আমি নেই, আবার শুরু করো। অনেকখানি শেষ করে ফেলছি। আমরা যে বলতেছি উনি আসতেছে না। হ্যাঁ হ্যাঁ, আরো তো শুরু কর আবার। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, আবার শুরু কর, সমস্যা নেই। আচ্ছা আবার শুরু করি, হ্যাঁ। শুরু কর। আচ্ছা আমি কত দূর পর্যন্ত মানে কত দূর পর্যন্ত বোঝা গেছে? আমি তো এটা প্রথম কি থেকে হয়েছে? শুরু। প্রথম থেকে, আচ্ছা শুরু ঠিক আছে। থেকে আবার বল, শুরু থেকে বোঝা যায় না কিছু। কিছুই বোঝা যায় না। আচ্ছা এখন শোনা যায়? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আজকে প্রেজেন্টেশনের দ্বিতীয় পর্বে আমরা দেখাবো কিভাবে ইউনিভার্সাল মোটর শেয়ার করো, শেয়ার প্রেজেন্টেশনটা করো, শেয়ার করো। রিল্যাক্স হও, রিল্যাক্স হও, শান্ত হও বণিক, আস্তে আস্তে, ধীরে সুস্থে, কোনো টেনশন নেই। দেখা যায় না? হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি। স্লাইড শো দাও। ঠিক আছে। ইউনিভার্সাল মোটরের প্রেজেন্টেশনের দ্বিতীয় পর্বে আজকে আমি সুমন বণিক, সাজ্জাদুল কারিম এবং কায়েস দেখাবো যে কিভাবে ইউনিভার্সাল মোটর এসি এবং ডিসি উভয় ক্ষেত্রে কাজ করে এবং এর স্পিডটা কিভাবে কন্ট্রোল করা যায়। তো আমি সরাসরি চলে যাচ্ছি দ্বিতীয় পার্টে, অর্থাৎ ইউনিভার্সাল মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল। তো আমরা যেটা জানি যে ইউনিভার্সাল মোটর ডিসি এবং এসি উভয়তেই কাজ করে। প্রথমে আমি দেখাই ডিসিতে কিভাবে কাজ করে। ডিসি কানেকশন বলতে এই কানেকশনটা সবসময় একই দিকে প্রবাহিত হবে, অর্থাৎ এই যে এখানে প্লাস, এখানে পজিটিভ অংশ, এটা হচ্ছে নেগেটিভ অংশ। তো বিদ্যুৎ প্রবাহটা এদিক থেকে যায়। সুমন তোর এইভাবে স্লাইডটা চলে গেছে, না না, স্লাইড স্ক্রিন আছে, সেটা। স্লাইড আছে, স্লাইড আছে, স্লাইড আছে। তো স্যার আমার এখানে স্যার দেখা যাইতেছে না, আমার এখানে স্যার আমার এখানেও দেখাচ্ছে না তো। না, আমি তো দেখছি। স্লাইড তো দেখা যাচ্ছে, সমস্যা স্যার নেই। স্লাইড আছে স্যার। দেখা যাচ্ছে, স্লাইড দেখা যাচ্ছে। আমার এখানে স্ক্রিন দেখা যাইতেছে না, স্ক্রিন শেয়ার দেখা যাইতেছে না। টপিক পিন করলে আসবে, পিন কর। পিক করো, সামনেটা দেখা পিন যাবে। কর। হ্যাঁ, ঠিক আছে। স্লাইড দেখা যাচ্ছে, হ্যাঁ, পিন করলে হ্যাঁ, দেখা সমস্যা যাচ্ছে। নেই, বণিক কন্টিনিউ, বণিক কন্টিনিউ করো। আচ্ছা আমি যেটা বলতেছিলাম যে এই ডিসি কানেকশনে অবশ্যই ডিরেক্ট কানেকশন হবে, অর্থাৎ এখানে একটা মানে একটা প্রান্ত থাকবে পজিটিভ, একটা প্রান্ত থাকবে নেগেটিভ। তো এখানে দেখা যাচ্ছে এই চিত্র যদি আমরা লক্ষ্য করি, এখানে এই প্রান্ত পজিটিভ আছে, তো এখানে বিদ্যুৎ কানেকশনটা যখন এইভাবে ফ্লো হবে, এইভাবে যখন ফ্লো হবে, এখানে একটা ইন্ডাকশন তৈরি হবে, অর্থাৎ এখানে একটা নর্থ পোল তৈরি হবে। এখানে মূলত একটা নর্থ পোল তৈরি হবে, বিপরীতভাবে এখানে একটা সাউথ পোল তৈরি হবে। যেমনটা আমরা জানি যে ম্যাগনেটিক ফ্লাক্স সাধারণত নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে অগ্রসর হয়, যেটা আমাদের এখানে হলুদ রঙের তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে, যেটা আমরা ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুলের এই আঙ্গুল দ্বারা প্রকাশ করতে পারি। অর্থাৎ আমাদের ফ্লাক্সটা যাচ্ছে এদিকে। তারপর আসি রোটরের ক্ষেত্রে। এই রোটরের এই উইন্ডিংটা, এটা হচ্ছে রোটরের উইন্ডিং, এই উইন্ডিংটা। তো এই উইন্ডিং এর এই পোর্শনটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে কারেন্টটা ফ্লো হচ্ছে এই বরাবর, যা কারেন্টটা ফ্লো হচ্ছে এই বরাবর, যা ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুলের এই আঙ্গুল দ্বারা আমরা প্রকাশ করতে পারি। হ্যালো, শোনা যায়? শুনতে পাচ্ছি। আচ্ছা, এই আঙ্গুল দ্বারা প্রকাশ করতে পারি।
তো যেমনটা আমরা লেফট হ্যান্ড রুল দ্বারা আমরা দেখতে পাচ্ছি যে যখন একটা কন্ডাক্টরের মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্স এদিকে প্রবাহিত হবে, কারেন্টটা ফ্লো হবে এদিকে, তখন সেই কন্ডাক্টরের উপর ফোর্সটা থাকবে উপরের দিকে, যেমনটা এখানে লাল লাল রঙের তীর দ্বারা আমরা দেখতে পাচ্ছি। বিপরীতভাবে এই উইন্ডিং এরই এই প্রান্তে ফোর্সটা থাকবে নিচের দিকে, ফলে এই রোটরটা ঘুরতে থাকবে এইভাবে। এরপর আসে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ অন এসি মোটর, মানে এসি কানেকশন। তো যখন এসি কানেকশন দেওয়া হয় তখন সেটা অনেকটা এসি সিরিজ মোটরের মতোই কাজ করে। তো যেমনটা কিছুক্ষণ আগে আমি দেখালাম ডিসির ক্ষেত্রে, এখানেও সেম টু সেম ওয়েতে যখন এই পাশে আমরা পজিটিভ কানেকশন দিচ্ছি, তখন এই পোলে নর্থ পোল সৃষ্টি হচ্ছে আর এই পাশে সাউথ পোল সৃষ্টি হচ্ছে। তো এই ম্যাগনেটিক ফ্লাক্স গুলো নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে প্রবাহিত হচ্ছে এই পাশে, যা ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুলের এই আঙ্গুল দ্বারা আমরা প্রকাশ করতে পারি। আবার এই উইন্ডিং এ কারেন্টটা ফ্লো হচ্ছে এদিকে নিচের দিকে, যেটা আমরা ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুলের এই আঙ্গুল দ্বারা প্রকাশ করতে পারি। ফলে এই ক্ষেত্রে ফোর্সটা থাকছে উপরের দিকে, যেটা এর আগে ডিসি কানেকশনে যেমনটা দেখানো হলো প্রায় সেম টু সেম ওয়েতে এই জিনিসটা এখানে কাজ করতেছে। যখন আমরা এখানে এই প্রান্তে দিচ্ছি, এই প্রান্তে যখন পজিটিভ এবং এই প্রান্তে যখন নেগেটিভ, তখন সেটা অনেকটা ডিসির মতো কাজ করতেছে। কিন্তু আমরা জানি যে এসি হচ্ছে সাইনোসয়েডাল ওয়েভ, যার ফলে পরবর্তী মানে একটা সার্কেল মানে অর্ধ সার্কেল পূর্ণ হওয়ার পরে এই পজিটিভ প্রান্তটা হয়ে যাবে এটা হয়ে যাবে পজিটিভ প্রান্ত, এটা হয়ে যাবে নেগেটিভ। তারপরও দেখা যাবে যে ফোর্সটা সবসময় উপরের দিকে কাজ করতেছে। তো আমরা এখন সেটা দেখব। এসি কানেকশন ইনভার্স কারেন্ট ফ্লো, যখন কারেন্ট ফ্লোটা ইনভার্স হয়ে যায়। তো এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। তো এই চিত্রের সাথে মিলাই এটা একটা লেফট হ্যান্ড রুলের চিত্র। এখানে যখন পজিটিভ প্রান্ত সৃষ্টি হয়েছে, এই পোলে নর্থ পোল সৃষ্টি হয়েছে, এই প্রান্তে নর্থ পোল এবং এই প্রান্তে সাউথ পোল। ফলে ম্যাগনেটিক ফ্লাক্স এইভাবে প্রবাহিত হচ্ছে, ডান থেকে বামে প্রবাহিত হচ্ছে, যা ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুলের এই পাশে মানে এই দিক দ্বারা নির্দেশ করা যায়। সেম ভাবে কারেন্টের ডিরেকশনটাও চেঞ্জ হয়ে গেছে। কারেন্টের ডিরেকশনটা এখন উপরের দিকে এইভাবে আছে, অর্থাৎ সামনের দিকে আছে, যেটা আমার এই আঙ্গুলের এই মধ্য আঙ্গুলের সামনে দিয়ে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। তো এখানেও দেখা যাচ্ছে কি উইন্ডিং এর উপর ফোর্সটা সবসময় উপরের দিকে থাকতেছে, অর্থাৎ এর আগের চিত্রে তো দেখলাম উইন্ডিং এর উপর ফোর্সটা উপরের দিকে থাকতেছে, এক্ষেত্রে দেখলাম উইন্ডিং এর উপর ফোর্সটা উপরের দিকে থাকতেছে। তো দুই ক্ষেত্রে যেহেতু ফোর্সটা উপরের দিকে থাকতেছে, তাই উইন্ডিংটা সবসময় একই দিক বরাবর ঘুরতেছে। অর্থাৎ আমরা যখন ডিসি কানেকশন দিই বা এসি কানেকশন দিই, দুই ক্ষেত্রে এসিতে যদিও আমাদের পোল দুইটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত চেঞ্জ হয়ে যাচ্ছে দুই ক্ষেত্রে, তারপরও দেখা যাচ্ছে কি ফোর্সটা সবসময় উপরের দিকে কাজ করতেছে। কারণ হচ্ছে প্রথম ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, এখানে বি এর ডিরেকশন আর আই এর ডিরেকশন, দ্বিতীয় ক্ষেত্রে যদি লক্ষ্য করি বি এর ডিরেকশন আই এর ডিরেকশন, মানে দুটোই চেঞ্জ হয়ে গেছে। প্রথম ক্ষেত্রে বি এর ডিরেকশন এবং আই এর ডিরেকশন একদিকে, এবং দ্বিতীয় ক্ষেত্রে উভয়টা একই সাথে চেঞ্জ হওয়ার কারণে এই ফোর্সের ডিরেকশনটা আর কখনো চেঞ্জ হয় না। তো সেজন্য মূলত এসি কানেকশনে রোটরটা একই দিকে ঘুরতে থাকে। তো এটাকে আরেকটু যাতে সহজে মানে দেখা যায় বোঝা যায়, সেজন্য আমি একটা অ্যানিমেশন দেখাবো এখন। এই জিনিসটা যদি লক্ষ্য করি, এখানে কমলা রঙের তীর চিহ্ন দ্বারা সাধারণত এখানে উইন্ডিং এর উপর ফোর্সটাকে বোঝানো হচ্ছে, উইন্ডিং এর উপর কি পরিমাণ ফোর্স আছে। এই নীল রঙেরটা দিয়ে কারেন্ট ফ্লো বোঝানো হচ্ছে এবং হলুদ রঙেরটা দিয়ে ফ্লাক্স বোঝানো হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যেহেতু এটা এসি কানেকশন, এটা বিভিন্ন সময় চেঞ্জ হচ্ছে, একবার এখানে পজিটিভ প্রান্ত হচ্ছে, একবার এখানে পজিটিভ প্রান্ত হচ্ছে, ফলে কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে, কিন্তু সাথে সাথে ফ্লাক্সের ডিরেকশনটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, যার ফলে
টোটাল ফোর্স মানে এই রোটরের উপর যে ফোর্সটা সেই ফোর্সটা চেঞ্জ হতে পারছে না। আপনারা যদি এটা লক্ষ্য করেন তাহলে সহজে অনুমান করতে পারবেন ব্যাপারটা। পরবর্তী বিষয়টা কন্টিনিউ করার জন্য আমি শাহরিয়ার কবির কায়েসকে অনুরোধ জানাচ্ছি। শাহরিয়ার কবির কায়েস। ধন্যবাদ সুমন বণিককে। আমরা এতক্ষণ ধরে ইউনিভার্সাল মোটরের ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখলাম। তো এখন আমি যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্পিড ভার্সেস লোড ক্যারেক্টারিস্টিক্স অফ ইউনিভার্সাল মোটর। তো আমরা সবাই জানি যে একটা ইউনিভার্সাল মোটর ডিসি মোটরের মতোই স্পিড ভ্যারি করে তাতে, অর্থাৎ ইউনিভার্সাল মোটরের স্টার্টিং টর্কটা ডেঞ্জারাসলি হাই স্পিডের হয়। এই কারণে সাধারণত এটাকে বিভিন্ন ডিভাইসে বিল্ট ইন হিসেবে রাখা হয় শুরু থেকেই, যাতে করে এটাকে কোনো নো লোড ফেস করতে না হয়। তো একটা ইউনিভার্সাল মোটর সাধারণত এর স্টার্টিং স্পিড হয়ে থাকে প্রায় 20,000 আরপিএম এর মতো। তো আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, চিত্রতে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে জিনিসটা যে স্পিড ভার্সেস লোড কিরকম হবে। যেমন এটাকে এখানে আমরা পার্সেন্টেজ হিসেবে দেখতে পাচ্ছি যে টর্কের পার্সেন্টেজ হিসেবে দেখা যাচ্ছে 100%-এ কত, 200%-এ কত এবং 300%-এ কত। যখন হচ্ছে যে কোনো লোড থাকে না, অর্থাৎ আমরা 100%-এ যখন দেখতে পাচ্ছি যে লোড যখন থাকে না তখন স্পিড থাকে সবচেয়ে বেশি, এবং লোড যখন 500-এ আসে তখন স্পিড হচ্ছে সবচেয়ে কম। এটা হচ্ছে এসির ক্ষেত্রে। উপরের যে আমরা কার্ভটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডিসির ক্ষেত্রে, আমরা একই রকম কার্ভ পাচ্ছি। তো সাধারণত ইউনিভার্সাল মোটরের স্পিড কন্ট্রোল করার জন্য অনেকগুলো পদ্ধতি আছে, বাট এর মধ্যে একটা পদ্ধতির মধ্যে একটা না, মানে হচ্ছে যে জেনারেল একটা পদ্ধতি হচ্ছে গিয়ার ট্রেন ইউজ করা। গিয়ার ট্রেন জিনিসটা আসলে কি? গিয়ার ট্রেনের সংজ্ঞা জানতে হলে আমরা বলবো যে গিয়ার ট্রেন ইজ আ সিস্টেম অফ গিয়ার্স হুইচ ট্রান্সমিটস মোশন ফ্রম ওয়ান শাফট টু অ্যানাদার। যেমন আমরা জানি যে ড্রাইভ করি, এটা হচ্ছে 0 থেকে 20 কিলোমিটার পার আওয়ার স্পিডে আমাদের গাড়িটা কিন্তু ফার্স্ট গিয়ারে চলে, এবং 20 কিলোমিটার পার আওয়ার থেকে 40 কিলোমিটার পার আওয়ারে গাড়িটা চলে হচ্ছে সেকেন্ড গিয়ারে। অর্থাৎ গিয়ার শাফটের মাধ্যমে, গিয়ার শাফট চেঞ্জের মাধ্যমে আমরা হচ্ছে ইউনিভার্সাল মোটরের মোশনটাকে চেঞ্জ করতে পারি, স্পিডটাকে। এখন আমরা জানবো হচ্ছে ইউনিভার্সাল মোটরটাকে আমরা যদি রিভার্স ডিরেকশনে ঘোরাতে চাই তাহলে কি করতে হবে। এখানে কনসেন্ট্রেটেড পোল টাইপ এবং ডিস্ট্রিবিউটেড ফিল্ড কম্পেনসেটেড টাইপ দুটোর ক্ষেত্রে প্রায় সেমই জিনিস। জিনিসটা হচ্ছে এরকম যে আমরা চিত্রটা দেখি, এতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পজিটিভ টার্মিনালের সাথে আমাদের নর্থ পোলের ওয়াইন্ডিংটা এবং উপর দিয়ে গিয়ে আমাদের আর্মেচারের একটা ব্রাশের সাথে এটা কানেক্টেড আছে, এবং নেগেটিভ টার্মিনালটা মিউট করলে তো বাইরে দেবো। আচ্ছা স্যারের ওকে মিউট করে দিতে আমাদের। হ্যালো সুমন মিউট কর। স্যার আপনি একটু সুমনকে স্যার একটু মিউট করে দেন স্যার। মিউট করতে পারবো না, আমি কাউকে মিউট করতে পারি না, আমি ও শুধু রিমুভ করতে পারি মিটিং থেকে। আচ্ছা আমি তাহলে মিউট করি নাকি? শোনা যাচ্ছে? হ্যাঁ তোমার কথা শোনা যাচ্ছে। এটা আমি বলছিলাম বনিকে একটু মাইকটা অফ করলে ভালো হতো। বনিকে নক দিছি স্যার, পরে ও বললো যে লাইট চেঞ্জ হয়ে যাবে এর জন্য আর কি। না সমস্যা নেই। আচ্ছা, তো বি চিত্রতে আমরা দেখতে পাচ্ছি কি যে আমাদের এই সেম সার্কিটটাই জাস্ট আমাদের পজিটিভ টার্মিনালের কানেকশনটা আর্মেচারের নিচের সাইডে দেওয়া হয়ে গেছে এবং নেগেটিভ সাইডের কানেকশনটা আর্মেচারের উপরে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা দুইভাবে করতে পারি, হইলে ওয়াইন্ডিং কানেকশনটা চেঞ্জ করে দিতে পারি অথবা আর্মেচারের কানেকশনটা চেঞ্জ করে দিতে পারি, তাহলে আমাদের ইউনি মোটরটা রিভার্সে রোটেট করবে। তো আমরা যদি অন পারপাজে ইউনিভার্সাল মোটরকে রিভার্সে রোটেট করাতেও চাই তাহলে কিন্তু আমাদের এই রং সাইডে রিভার্স করানোর জন্য পজিটিভ সাইডে রিভার্স হইলে যতটুকু পাওয়ার পেতাম আমরা এই রিভার্স করানোর কারণে তার থেকে পাওয়ার আমরা ডেফিনেটলি সবসময় কম পাবো। নেক্সট কারণ কি?
স্যার কারণটা স্যার আমার শিওরলি জানা নাই, জানা নাই। বাট এটা হচ্ছে যে মানে ইনপুট হচ্ছে এরকম যে আমি যদি রং সাইডে ঘুরাতে চাই তাহলে পাওয়ারটা কম পাবো আচ্ছা ঠিক আছে, মোটরের। আচ্ছা, তারপর তো এবার আমরা জানবো যে স্পিড কন্ট্রোল অফ ইউনিভার্সাল মোটর। আচ্ছা, তো আমরা একটা ধারণা তো পেলাম যে কিভাবে আমরা গিয়ার ট্রেন ইউজ করতে পারি। তো এটা ছাড়াও আমাদের ইঞ্জিনিয়াররা, ডিজাইনাররা আরো 3 ধরনের পদ্ধতি আবিষ্কার করেছেন। সেই 3টা পদ্ধতি পরবর্তীতে সাজ্জাদ জানাবে, বাট আমি 3টা পদ্ধতির নামটা বলে দিচ্ছি। নেক্সট স্লাইড। আচ্ছা, তো মেথডগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে রেজিস্ট্যান্স মেথড অফ স্পিড কন্ট্রোল, সেকেন্ড হচ্ছে ফিড ট্যাপিং মেথড অফ স্পিড কন্ট্রোল এবং 3 নম্বরটা হচ্ছে সেন্ট্রিফিউগাল মেকানিজম। এই 3টা পদ্ধতি সম্পর্কে এখন সাজ্জাদ আপনাদেরকে ধারণা দিবে। ধন্যবাদ। থ্যাংক ইউ শাহরিয়ার কবির কায়েস। আমি এবার আমার পাঠটুকু শুরু করতে যাচ্ছি। আমি একটু সুমন বণিককে অনুরোধ করবো প্রিভিয়াস স্লাইডে যাওয়ার জন্য। তো মেথডস অফ স্পিড কন্ট্রোলের মধ্যে যেমনটা আমার টিমমেট বলতেছিল যে 3টা মেথড আছে, তো এছাড়াও আমি একটু বলে দিতে চাই যে হচ্ছে আমাদের যে স্পিড কন্ট্রোল আছে সেটাকে একটু ম্যানুফ্যাকচারের সময় একটু কন্ট্রোলের মতো করে দেওয়া হয়, যেটা আমার টিমমেট কায়েস আগেই বলছে। যেমনটা হচ্ছে যে আমরা শুনছি যে নো লোডে যখন থাকে আমাদের মোটরটা হাই স্পিডে ঘুরতে থাকে, এবং শুধু হাই স্পিড না, ডেঞ্জারাসলি হাই স্পিডে ঘুরতে থাকে। তো নো লোডে যাতে না থাকে সেজন্য কি করা হয়, এই মোটরটা দিয়ে আমার যে ডিভাইসটা চালাইতে হবে আমরা সেই মোটরটাকে ওই ডিভাইসের মধ্যেই ইনস্টল করে দেই। আর তাহলে ইনস্টল করে দেওয়ার মাধ্যমে কি হলো, সে কিন্তু যখন আমরা কানেকশন দিব সে অলরেডি একটা লোড পায়ে বসলো। আর এর জন্য কি হয় যে তার স্পিডটা আগে থেকেই কন্ট্রোলের মধ্যে থাকে। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা 3টা স্পিড কন্ট্রোলের কথা বলবো, সেই 3টা স্পিড কন্ট্রোলে যাচ্ছি। প্রথমত আমরা যাব হচ্ছে রেজিস্ট্যান্স মেথডে। রেজিস্ট্যান্স মেথড অফ স্পিড কন্ট্রোল। আচ্ছা, তো এখানে দেখে আমরা বুঝতে পারছি নামটা শুনে যে এখানে রেজিস্ট্যান্স নিয়ে কিছু একটা কারসাজি হবে। তো বিষয়টা হচ্ছে যে এই মোটরের স্পিড কন্ট্রোল করার জন্য আমরা একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স ইউজ করতে পারি, আর যেটা ইউজ করব আমরা মোটরের সাথে সিরিজে। যেমন প্রথম চিত্রটার দিকে যদি আমরা তাকাই দেখতে পাচ্ছি যে একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স এখানে অ্যাড করা আছে, এবং সেটা অ্যাড করা আছে আমাদের মোটরটার সাথে হচ্ছে সিরিজে। এখন আমরা জানি যে রেজিস্ট্যান্স হচ্ছে আমার কারেন্টের প্রবাহকে বাধা দেয়, কম বেশি করতে সাহায্য করে। এখন যদি আমি রেজিস্ট্যান্স বাড়াই দেই তাহলে হচ্ছে আমার কারেন্ট কমে যাবে, আর রেজিস্ট্যান্স কমাই দিলে আমার কারেন্ট বেড়ে যাবে। তো আমার যখন আমার মোটরটা যে স্পিডে ঘোরানোর প্রয়োজন সে অনুযায়ী আমি হচ্ছে আমার রেজিস্ট্যান্সের মানটা কম বেশি করে আমার এখানে স্পিডটা কন্ট্রোল করতে পারি। মূলত এই ধরনের রেজিস্ট্যান্স মেথডটা কোথায় ইউজ করা হয়? মেথডটা ইউজ করা হয় হচ্ছে সুইং মেশিন, যেটা বলা আছে সেলাই করার যে মেশিন গুলো আছে যেগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল। যারা ইলেকট্রিক্যাল সেলাই মেশিন গুলো দেখছি আমরা তাদের নিশ্চয়ই ডান সাইডের যে চিত্র অর্থাৎ ফুট প্যাডেলের চিত্রটার সাথে পরিচিত আছি। তো এইটাতে চাপ দেওয়ার মাধ্যমে হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সটা কম বেশি করা হয়, আর কম বেশি করার মাধ্যমে আমাদের মোটরের যে স্পিড সেই স্পিডটা কন্ট্রোল করা হয়। দ্বিতীয়ত যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে ফিল্ড ট্যাপিং মেথড অফ স্পিড কন্ট্রোল। এখানে আমরা যদি একটু চিত্রটার দিকে প্রথমেই তাকাই সেটা হচ্ছে এখানে কিন্তু আমার রেজিস্ট্যান্স নাই। এখানে যেই কাজটা আমার করা হয়েছে নাম অনুযায়ী বুঝতেই পারতেছি যে ফিল্ডকে ট্যাপিং করার মাধ্যমে হচ্ছে আমার এখানে স্পিডটা কন্ট্রোল করা হয়। আচ্ছা, আমরা যদি একটু লেখার দিকে তাকাই এখানে আমরা দেখতে পাবো যে হচ্ছে দুই ভাবে এটা করা যেতে পারে। প্রথমত হচ্ছে আমার যে ফিল্ড পোল আছে তার যদি বিভিন্ন সেকশন থাকে সেই সেকশনের প্রত্যেকটা থেকে আমরা এই ট্যাপিং করব, এবং ট্যাপিং করে সেখান থেকে আমরা কানেকশন নিতে পারি। আরেকটা বিষয় বলছে যে নাইক্রোম রেজিস্ট্যান্স যদি আমরা এই ওয়্যারের রেজিস্ট্যান্স যদি ইউজ করি তাহলে কি হবে, তাহলে আমরা হচ্ছে শুধুমাত্র ওই পোলটা থেকেই ট্যাপিংটা করব। হ্যাঁ, তো চিত্রের দিকে দেখতেছি যে ট্যাপিং করা হয়েছে লো পয়েন্ট, মিড পয়েন্ট, হাই পয়েন্ট এই 3টা জায়গায়। বিষয়টা আমি একটু ডিটেলে বলি। হচ্ছে যে আমরা জানি হচ্ছে
যে প্যাচ সংখ্যা যত বাড়বে ভোল্টেজের মান কিন্তু তত বাড়বে। এখন লো পয়েন্ট যেটা, সেখানে কিন্তু দেখতেছি আমার লো পয়েন্টে প্যাচ সংখ্যা কতটুকু, মিডিয়াম পয়েন্টে যখন গেছে প্যাচ সংখ্যা কিন্তু বেড়ে গেছে, হাই পয়েন্টে যখন গেছে প্যাচ সংখ্যা আরো বেড়ে গেছে। তার মানে হচ্ছে প্যাচ সংখ্যা যত বাড়তেছে ভোল্টেজ তত বাড়তেছে। আমার যখন মোটরটাকে লো স্পিডে ঘুরাইতে হবে তখন আমার এই যে অ্যারো দেওয়া যেটা, সেটা লোর মধ্যে কানেকশন করা থাকবে। যখন হচ্ছে আমার আরেকটু বেশি স্পিডের প্রয়োজন হবে তখন সেটা আমরা মিডিয়াম পয়েন্টে নিয়ে যাব। যখন আমার হাই স্পিডের প্রয়োজন হবে তখন সেটা আমরা হাই পয়েন্টে নিয়ে যাব। আর এগুলোতে নেওয়ার মাধ্যমে কি হচ্ছে, আমার ভোল্টেজটা চেঞ্জ করতেছি। ভোল্টেজটা চেঞ্জ হলে আমার কারেন্ট চেঞ্জ হচ্ছে, আর যার ফলে আমার কি হচ্ছে, আমার মোটরের যে স্পিডটা সেটা আমরা কন্ট্রোল করতে পারতেছি। আমার যখন যেটা প্রয়োজন তখন আমরা সেটা নিতে পারতেছি, সেই স্পিডটাতে আমরা মোটরটাকে রান করতে পারতেছি। আর লাস্টে যে মেথডটা আসতেছে সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল মেকানিজম। এই সেন্ট্রিফিউগাল মেকানিজমে আমি একটু আগে চিত্র দেখায় সেটআপটা বলে নিতে চাই, যে এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা ক্যাপাসিটর, একটা সুইচ এবং হচ্ছে একটা রেজিস্ট্যান্স প্যারালালে আছে, এবং আমাদের এই প্যারালাল কানেকশনটার সাথে আমাদের মোটরটা হচ্ছে সিরিজে যুক্ত আছে। এখন এইখানে যে সুইচটা আছে, এটা হচ্ছে ডিভাইসের ভিতরেই থাকে, মোটরের ভিতরে থাকে, এবং এটা হচ্ছে আমার এক্সটার্নাল একটা লিভার দিয়ে এটা হচ্ছে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। হ্যাঁ, তো এখন যে বিষয়টা হচ্ছে যে আমার মোটরটা আমি ফিক্সড করে দিলাম একটা স্পিডে, সাপোজ সেই স্পিড থেকে আমার মোটরটা অনেক বেশি স্পিডে চলতেছে। হ্যাঁ, তখন আমরা কি করব, তখন আমার এই যে মাঝখানে যেখানে কার্সরটা আছে, হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে আমার ক্লোজ থাকা অবস্থা থেকে এটা ওপেন হয়ে যাবে। যখন ক্লোজ ছিল তখন এটা শর্ট সার্কিটেড ছিল, অবশ্যই ডিরেক্ট কারেন্ট চলে যাচ্ছিল। যখন আমি ওপেন করে দিলাম সেটা কিন্তু আর শর্ট সার্কিটেড নাই, এবং মনে রাখতে হবে আমার কিন্তু আমার প্রয়োজনীয় স্পিডের থেকে বেশি স্পিডে চলতেছিল। এখন কথা হচ্ছে যেহেতু শর্ট সার্কিট নাই সেহেতু আমাকে এটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাবে। রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে গেলে সেখানে আমার অবশ্যই একটা লস হবে এবং আমার কারেন্টটা কমে যাবে। যেহেতু আমার কারেন্ট কমে যাবে সেহেতু কি হবে, সেহেতু হচ্ছে আমার মোটর যে স্পিডে ঘুরতেছিল, যে অতিরিক্ত স্পিডে ঘুরতেছিল, সেটা আমার আস্তে আস্তে ডিক্রিজ হয়ে যাবে। ঠিক অনুরূপ ভাবে আমি যে স্পিডে চালাতে চাচ্ছি আমার মোটরটা হয়তোবা সেই স্পিডে চলতেছে না, বা আমি যে স্পিডটা ফিক্সড করে দিছি, হ্যাঁ, ওই এক্সটার্নাল লিভারের মাধ্যমে সেই স্পিডে আমার চলতেছে না। তখন আমার কি হবে, তখন হচ্ছে আমার যে ওপেন করা সুইচটা আছে সেটা আমার ক্লোজ হয়ে যাবে। এখন ক্লোজ হয়ে গেলে রেজিস্ট্যান্সটা আলটিমেটলি কি হয়ে গেল, শর্ট সার্কিট হয়ে গেল। তার মানে আমার কারেন্ট ফ্লোটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আর যাচ্ছে না, ডিরেক্ট এই যে শর্ট সার্কিটেড পথ হয়ে আমার মোটরে চলে যাচ্ছে। আর যার ফলে আমার যেহেতু কম ঘুরতেছিল, কম জোরে ঘুরতেছিল, শর্ট সার্কিট হয়ে যাওয়ার ফলে বেশি কারেন্ট পাচ্ছে এবং সে আগের তুলনায় বেশি দ্রুত চলছে, যেটা আমরা করতে চাচ্ছিলাম, মানে কম স্পিড থেকে বেশি স্পিড বানাতে। তো এই বিষয়গুলো হচ্ছে আমার কন্টিনিউয়াসলি হইতে থাকে। যখন আমার স্পিডটা বেশি হয়ে যায় তখন কন্টিনিউয়াসলি এই ফরমেশন চেঞ্জ করে সে স্পিডটা ডিক্রিজ করে। যখন আমার স্পিডটা আবার হচ্ছে কম হয়ে যায়, বেশি হয়ে যায়, তখন আবার সে এই প্রসেসটা ফলো করে স্পিডটাকে কমায় আনে। হ্যাঁ, তো একটা জিনিস এখানে যে আমরা রেজিস্ট্যান্সের কাজ দেখাইলাম, সুইচের কাজ দেখাইলাম, এখানে ক্যাপাসিটরটা কিসের জন্য ইউজ করা হচ্ছে। হ্যাঁ, তো সেটা এখন আমরা দেখবো যে ক্যাপাসিটরটা প্যারালালে কেন এখানে লাগানো আছে, যে হোয়াই ক্যাপাসিটর ইজ কানেক্টেড হিয়ার। বিষয়টা হচ্ছে আমরা বলতেছি যে এটা র্যান্ডমলি ঘটে, হ্যাঁ, যে বারবার ঘটে, হয়তো বেশি হয়ে গেছে আবার কমে যাচ্ছে, আবার কমে গেছে আবার বেশি হয়ে যাচ্ছে। তো এই যে কানেকশন, বারবার কানেকশনটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এখন আমরা নরমালি যদি আমরা হচ্ছে একটা প্লাগে সুইচ ঢোকাইতে চাই, অনেক সময় দেখি যে স্পার্ক করে। হ্যাঁ, তো এই বিষয়টার ক্ষেত্রেও একই রকম, যে আমি যখন হচ্ছে মোটরের মধ্যে বারবার একবার কানেকশন পাচ্ছে আবার কানেকশন আউট হয়ে যাচ্ছে, এর জন্য স্পার্ক হইতে পারে। আর স্পার্ক হইলে কি হইতে পারে, যে আমার এই যে মোটরটা, সেই মোটরের ভিতরে আমার স্পার্কের কারণে বড় একটা দুর্ঘটনা ঘটে যেতেই পারে। যাতে এই ধরনের স্পার্কের কারণে কোনো
ধরনের প্রবলেম না হয়। হ্যাঁ, তো এই জন্যই হচ্ছে আমার এই ক্যাপাসিটরটা এখানে প্যারালালে কানেক্টেড করা থাকে। তো মোটামুটি এই ছিল হচ্ছে আমাদের ইউনিভার্সাল মোটরের উপরে 2 পার্টের আমাদের ইউনিভার্সাল মোটরের ডেসক্রিপশন, টাইপস, কনস্ট্রাকশন এবং হচ্ছে আমাদের কিভাবে এটা কাজ করে, ওয়ার্কিং প্রিন্সিপাল এবং এটার স্পিড কন্ট্রোল মেথডের বর্ণনা দেওয়া। তো এটা প্রেজেন্ট করা হয়েছে আমি, আমার টিমমেট সুমন বণিক এবং শাহরিয়ার কবিরের দ্বারা। তো সবাইকে ধন্যবাদ আপনাদের ধৈর্য সহকারে আমাদের প্রেজেন্টেশনটা দেখার জন্য। এখন এই টোটাল প্রেজেন্টেশনের উপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, আমার একটা জিনিস নিয়ে একটু কনফিউশন হইতেছে। এই যে ট্যাপিং সিস্টেমে যে স্পিড কন্ট্রোলটা ছিল ওইটা নিয়ে একটু ওই স্লাইডে গেলে সুবিধা হয়। আচ্ছা, এই ট্যাপিং সিস্টেমে সাজ্জাদ যেরকম বলছিলি যে এই প্যাচের সংখ্যা বেশি হইলে ভোল্টেজ বাড়ে, প্যাচের সংখ্যা কমলে ভোল্টেজ কমে, এরকমটা না? হ্যাঁ, এখানে আমি যদি লো পয়েন্টে কানেক্ট করি তাহলে তো আমার এই সার্কিটের মধ্যে প্যাচের সংখ্যা বেশি পাইতেছে, তাহলে তো ভোল্টেজ আরো বাইরে যাওয়ার কথা না? না, লো পয়েন্টে বেশি পাবে কেন? হাই পয়েন্টে তো প্যাচের সংখ্যা বেশি না। আমি আমার মানে প্যাচের সংখ্যাটা কাউন্ট হবে কিভাবে? সার্কিট পূরণ হইতে আমার প্যাচের সংখ্যা কয়টা পাইতেছে, মানে আমার যখন কারেন্টটা ফ্লো হইতেছে প্যাচের সংখ্যা কয়টা পাইতেছে। আমি যদি হাই পয়েন্টে কানেকশন দেই তাহলে তো আমার হাই পয়েন্ট থেকে ডান দিকে চলে যাইতেছে, অর্থাৎ বাম পাশের প্যাচের সংখ্যা একটাতেও কারেন্ট ফ্লো হইতেছে না। আর আমি যদি লো পয়েন্টে মানে কানেকশন দেই তাহলে লো পয়েন্ট দিয়ে কারেন্ট গিয়া প্রত্যেকটা প্যাচ দিয়ে কারেন্ট গিয়া পরে মোটরে কারেন্ট যাইতেছে। ব্যাপারটা কি এরকম না? আরেকবার একটু বল, আরেকবার। মানে আমি বলছিলাম যে আমি যদি হাই পয়েন্টের সাথে কানেক্ট করি তাহলে হাই পয়েন্টের সাথে কানেক্ট করলে হাই পয়েন্টের বাম পাশে হইলো আমার প্যাচের সংখ্যা, আমার কারেন্ট ফ্লোটা তো হাই পয়েন্ট দিয়ে গিয়া বাম পাশে যাবে না, ডান পাশে চলে যাবে, অর্থাৎ মোটরের দিকে, কারণ বাম পাশে তো জিনিসটা ওপেন। অর্থাৎ আমি যদি হাই পয়েন্টে কানেকশন দিই তাহলে হাই পয়েন্ট থেকে কারেন্ট ফ্লো হইয়া ডান দিকে এসে পড়তেছে, অর্থাৎ আমার বাম পাশে পোল 1 এ যে প্যাচ সংখ্যা আছে একটাতেও কিন্তু কারেন্ট ফ্লো হইতেছে না। আর আচ্ছা, আমি আমার যদি মনে হয় কি, যে এটা হচ্ছে মানে ছবিটা যেভাবে দেওয়া আছে সেইভাবে, মানে এইটার ছবি প্রেজেন্টেশনের জন্য হয়তো এইভাবে এটা মনে হইতেছে, কিন্তু আলটিমেটলি মেইন থিম হচ্ছে ওই যে, যদি আমার ইয়ে হয় কি বলে, যতটুকু পয়েন্টে যে লো পয়েন্টে হচ্ছে লোই আসার কথা, মিড পয়েন্টে মিড, আর হাই পয়েন্টে হাই আসার কথা। হাই আসার কথা। হয়তো প্যাচ সংখ্যাটা হচ্ছে এই যে ছবিটা না, বইয়ের যে ছবিটা, এটার জন্য হয়তো মানে এরকম মনে হইতেছে তোর কাছে। না, এখানে এখানে বিষয়টা হলো যে এখানে ট্রান্সফরমার অ্যাকশন চিন্তা করলে কি হবে, নাকি এটা ইন্ডাকটিভ অ্যাকশন চিন্তা করতে হবে? ইন্ডাকটিভ অ্যাকশন হলে প্যাচ সংখ্যা বাড়ার সাথে সাথে এটা লোড বেড়ে যাচ্ছে, সে নিজে কিছু পাওয়ার কনজার্ম করবে, ফলে তোমার মোটর কম তাহলে পাবে। বিষয়টা কি এরকম যে আমার যত বেশি প্যাচ সংখ্যা পাইতাছে আমার অত বেশি এই জায়গাটার মধ্যে ভোল্টেজ ড্রপ হইতাছে, ড্রপ হইতেছে, মোটরে গিয়ে সেক্ষেত্রে ভোল্টেজ কিন্তু কম পাইতাছে, ভোল্টেজ ডিভাইডেশনের কারণে মোটর কম পাইতেছে, এইজন্য আমার লো হইতাছে স্পিডটা। হ্যাঁ, আচ্ছা জি স্যার। কারণ ট্রান্সফরমার অ্যাকশন চিন্তা করলে তো এখানে আরেকটা ব্যাপার আছে যে ভোল্টেজ বাড়বে কিন্তু কারেন্ট তো কমে যাবে, এখানে ট্রান্সফরমার অ্যাকশন না বোধহয়। স্যার এখানে দেখেন বলাই আছে যে নাইক্রোম রেজিস্ট্যান্স, তো এটা যদি আমরা ওই ইন্ডাকশন প্রক্রিয়াটা চিন্তা করি তাহলে তো হবে না। আর এখানে আমার মোটরটা জোরে ঘোরার জন্য কি দরকার, কারেন্টটা বেশি দরকার। তো আমার যখন হাই পয়েন্টে কানেক্ট থাকবে তখন কিন্তু আলটিমেটলি মোটরটা জোরেই ঘুরতেছে। আর মানে এখানে হাই মিডিয়াম লো দ্বারা হয়তো মোটরের স্পিডটাকে বুঝাইছে, নট ভোল্টেজ অথবা কারেন্ট, এটা না। এখানে ট্রান্সফরমার অ্যাকশনটা চিন্তা করা যাবে না। ট্রান্সফরমার যেটা হলো যে আমরা দেখছি না যে ট্যাপিং এর ক্ষেত্রে যে প্যাচ বাড়লে ভোল্টেজ বাড়ে কিন্তু কারেন্ট তো কমে, বিষয়টা এমন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে ট্রান্সফরমার অ্যাকশন না, এখানে আমার যতদূর মনে হইতেছে ট্রান্সফরমার অ্যাকশন না, এখানে লোডের ব্যাপারটা আসতেছে। জি স্যার, সেটাই স্যার, হয়তো আর স্যার চিত্রের জন্য হয়তো এরকম একটু কনফিউশন আসতে পারে আর কি স্যার, কারণ চিত্রটা যেভাবে দেওয়া আছে, যেমন সবিক যেটা বললো যে স্যার লো পয়েন্ট, মিড পয়েন্ট আর হাই পয়েন্টের যে প্যাচ সংখ্যার হিসাবটার কথা বলি স্যার।
না, লো পয়েন্টে যখন আসতেছে তখন হলো যে পোল 1 এর সবগুলা ট্যাপিংটা কাজে লাগতেছে, মানে তার লোড বাড়তেছে, টোটাল সার্কিটে কিন্তু সেক্ষেত্রে লোড বাড়তেছে। আর যখন হাই যখন তার পয়েন্টে লোড আসতেছে, বাড়ছে, লোড বাড়লে তো স্যার আমার মোটরটার সিস্টেমে এরকম যখন লোড বাড়তেছে তখন সে কিন্তু তখন আলটিমেটলি কম স্পিড স্পিড কমে কমে যাচ্ছে। যাবে। হ্যাঁ, স্পিড কমে যাবে, বিষয়টা এমন আর কি। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার, বুঝতে আর পারছি। কেউ? আর কেউ? আর কেউ নাই? ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমরা নাম্বার দিতে থাকো। এই সাজ্জাদ, comment করছি। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, সাজ্জাদ বলো বলো কায়েস বলো। যখন বলছিল তখন একটা গিয়ে নিয়ে একটা কথা বলছিল, ওই কথা আমি ঠিকভাবে শুনতে পারিনি। আগেরটা এটাকে স্লাইড ছিল গিয়ার ট্রেনস। হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ, হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এটা গিয়ার বুঝতে ট্রেন, পারো না, এটা খুব সহজ। গিয়ার ট্রেন হচ্ছে নরমাল বিষয়। গিয়ার ট্রেন হচ্ছে যেমন হচ্ছে আমরা ওই গাড়ি টাড়িতে যেরকম থাকে না, গিয়ার বাড়ায়া বা ইয়ে করে যে আমরা স্পিডের কন্ট্রোল করতে পারি, জাস্ট ওইটা হচ্ছে তোর হচ্ছে একটা মেকানিক্যাল ফরমেশনের মতো। ওই যে এই কি বলে, ওই রাস্তাঘাটে যেমন এই যে আগটা কি ইয়ে করে না, কি বলে ওই যে রস টস বানায় না, ওইখানে যেমন দেখা যায় কাটা কাটা হুম ইয়ে আছে না, ওইরকম হচ্ছে ওই হুম। গিয়ারের মাধ্যমে ওই মানে একটা থেকে আরেকটাতে চেঞ্জ কইরা স্পিড কন্ট্রোল করা যায় আর কি। এটা ছবি সাইকেলে দেখাতে পারলে গিয়ার ভালো চেঞ্জ হতো। দেখছো? হ্যাঁ হ্যাঁ, সাইকেলে সাইকেলের গিয়ার গিয়ার চেঞ্জ দেখছো? সবচেয়ে ভালো উদাহরণ। হ্যাঁ, ওখানে যে ক্লিক করলে যে এক গিয়ার থেকে আরেক গিয়ারে চলে যায়, তখন মনে করো যে বেশি জি স্যার। ঘোরাবা কিন্তু গাড়ি চলবে অল্প, এই টাইপের। বড় ছোট আর কি, চাকার মতন। মানে ওই যে আমরা যে গিয়ারটা বলি ওইটারই এখানে গিয়ার ট্রেন নামে আর কি ইয়ে করছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আমি এখন একটু হাজিরা নিচ্ছি। যদি কেউ মিস হয় আমাকে একটু বলো। 1 3 4 6 7 10 11 18 19 20 24 26 27 27 ছিল নাকি?